আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে উপস্থিত হয়েছি ষষ্ঠ গণিত অজানা রাশির জগৎ অধ্যায় ৮ পর্ব ১১ নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বে আমি তোমাদের ১৫৪ পৃষ্ঠার ১ থেকে ৪ নং প্রশ্নের সমাধান করে দিয়েছি। আজকে উপস্থিত হয়েছি ১৫৪ পৃষ্ঠার ৫ নং থেকে শুরু করে বাকি সব অঙ্ক করে দেওয়ার জন্য। তাহলে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা প্রথমে ৫ নং প্রশ্নের সমাধান দিয়ে শুরু করব। ৭ বছর পূর্বে লামিয়ার বয়স কত ছিল? ৭ বছর পূর্বে লামিয়ার বয়স কত ছিল? তো ৭ বছর পূর্বে লামিয়ার বয়স কত ছিল তা আমরা জানি না, এবং লামিয়ার বর্তমান বয়স কত তাও আমরা জানি না। তো ৭ বছর পূর্বে লামিয়ার বয়স বের করতে হলে আমাদের প্রথমে জানতে হবে লামিয়ার বর্তমান বয়স কত। তো আমরা ধরে নিব, প্রথমে মনে করো লামিয়ার বর্তমান বয়স ওয়াই বছর। তাহলে লামিয়ার যদি বর্তমান বয়স ওয়াই বছর হয়, তাহলে ৭ বছর পূর্বে লামিয়ার বয়স কত হবে? তো আমরা জানি যে বর্তমান বয়স থেকে যদি পূর্বের বয়স চায় তাহলে বিয়োগ হয়, আর যদি পরে বয়স চায় তাহলে যোগ হয়। আমরা এটা সকলেই জানি। তাহলে মনে করো যে লামিয়ার বর্তমান বয়স ওয়াই বছর, তাহলে ৭ বছর পর লামিয়ার বয়স হবে y-7। তার মানে যেহেতু পূর্বের বয়স চেয়েছে, সে কারণে এখানে ৭ বছর কী করতে হবে? বর্তমান বয়স থেকে বিয়োগ করতে হবে। তাহলে এটাই হচ্ছে লামিয়ার ৭ বছর পূর্বের বয়স। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো যে y-7 অর্থাৎ লামিয়ার, আমরা লিখব যে লামিয়ার বয়স ছিল y-7। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা ৬ নং প্রশ্নের সমাধান করব। তো ৬ নং প্রশ্ন হলো, শিহাবের গণিতের প্রাপ্ত নম্বর মতিনের প্রাপ্ত নম্বরের অর্ধেক থেকে ৩ বেশি। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের ভালো করে বুঝতে হবে। শিহাবের গণিতের প্রাপ্ত নম্বর মতিনের প্রাপ্ত নম্বরের অর্ধেক থেকে ৩ বেশি। তার মানে হলো শিহাবের গণিতে প্রাপ্ত নম্বর মতিনের গণিতের প্রাপ্ত নম্বরের ওপর নির্ভর করতেছে। তবে বলা আছে যে মতিনের প্রাপ্ত নম্বরের অর্ধেক থেকে ৩ বেশি। তার মানে মতিন গণিতে যে নম্বরটি পেয়েছে তার অর্ধেক থেকে ৩ বেশি হচ্ছে শিহাবের গণিতের প্রাপ্ত নম্বর। তাহলে আমরা কি করব? যেহেতু শিহাবের গণিতে প্রাপ্ত নম্বর মতিনের গণিতের প্রাপ্ত নম্বরের উপর নির্ভরশীল, সেই হিসাবে আমাকে প্রথমে মতিনের প্রাপ্ত নম্বরটি ধরে নিতে হবে। মনে করো মতিনের গণিতে প্রাপ্ত নম্বর এক্স। এখানে তোমাদের পাঠ্য বইয়ে এটা চলকটাকে ধরে নেওয়াই আছে। দেখো, খেয়াল করো যে এখানে যে এটা আছে সেটা হচ্ছে যে কি বলো দেখি, যে মনে করো মতিনের প্রাপ্ত নম্বর এক্স। তাহলে মতিনের যদি প্রাপ্ত নম্বর এক্স হয়, এই প্রাপ্ত নম্বরের অর্ধেক থেকে ৩ বেশি হচ্ছে শিহাবের গণিতে প্রাপ্ত নম্বর। তাহলে আমরা কি করব? যে মতিনের প্রাপ্ত নম্বর যদি এক্স হয়, তাহলে এই প্রাপ্ত নম্বর এর অর্ধেক, তাহলে এক্স এর অর্ধেক কি হবে বলো দেখি? এক্স এর অর্ধেক হবে 2-এর 1। তাহলে এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি তাহলে x/2 হবে, x/2 হবে। তাহলে x/2 হচ্ছে মতিনের প্রাপ্ত নম্বরের অর্ধেক। তো বলা আছে যে মতিনের প্রাপ্ত নম্বরের অর্ধেক থেকে ৩ বেশি হচ্ছে শিহাবের গণিতের প্রাপ্ত নম্বর। তাহলে আমরা x/2 এর সাথে আমরা কি করব? x/2 এর সাথে আমরা 3 যোগ করব, তাহলে আমরা শিহাবের গণিতে প্রাপ্ত নম্বর পাবো। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো যে এখানে বলাই আছে যে শিহাবের গণিতের প্রাপ্ত নম্বর মতিনের প্রাপ্ত নম্বরের অর্ধেক। তাহলে মতিনের প্রাপ্ত নম্বরের ওপর কিন্তু শিহাবের গণিতের প্রাপ্ত নম্বর নির্ভরশীল, সেহেতু আমরা মতিনের প্রাপ্ত নম্বরটি ধরে নেব। যে মনে করি বা ধরি বা মনে করো মতিনের প্রাপ্ত নম্বর এক্স। তাহলে প্রাপ্ত নম্বর যদি এক্স হয়, তাহলে এক্স এর অর্ধেক কি হাফ না? এক্স এর অর্ধেক হচ্ছে হাফ। তাহলে এক্স এর অর্ধেক যদি হাফ হয়, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো x/2, কারণ x আর 2 তো কাটা যাচ্ছে না। তাহলে x আর 2 যদি কাটা না যায় তাহলে সেটা লবের সাথে গুণ হবে। কেননা x এর তো হরেই নাই। তাহলে 1 এর সাথে যদি x গুণ হয় তাহলে x আর নিচে আছে 2, তাহলে x/2। তাহলে এর প্রাপ্ত নম্বরের অর্ধেক অর্থাৎ মতিনের প্রাপ্ত নম্বরের অর্ধেকের থেকে ৩ বেশি। তাহলে আমরা ৩ যোগ দিয়ে দিলাম, তাহলে এটাই হচ্ছে
শিহাবের গণিতের প্রাপ্ত নম্বর। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো যে শিহাবের গণিতের প্রাপ্ত নম্বর হলো x/2 + 3। এটাই হচ্ছে শিহাবের গণিতে প্রাপ্ত নম্বর। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা 6 নং প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো। তো এবারে আমরা 7 নং প্রশ্নের সমাধান করব। তো 7 নং প্রশ্নটি হলো একটি আয়তাকৃতি বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হলে পরিসীমা কত? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই জানো যে আয়তাকৃতি বাগানের পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ হলো প্রস্থ। এটা তোমরা সকলেই জানো, তবে এটা হবে একক। আমরা কিন্তু পরিসীমা এককে প্রকাশ করব। তো আশা করি তোমরা অবশ্যই আয়তাকৃতি বা আয়তাকার ক্ষেত্রের পরিসীমা জানো 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এই সূত্রটা জানা থাকলে তোমরা এই অঙ্কের সমাধান করতে পারবে। তাহলে একটি আয়তাকৃতি বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হলে পরিসীমা কত? তাহলে আয়তাকৃতি বাগানের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, তাহলে কে কার উপর নির্ভরশীল? দৈর্ঘ্য প্রস্থের উপর নির্ভরশীল। তাহলে দৈর্ঘ্য যদি প্রস্থের উপর নির্ভরশীল হয় তাহলে আমাকে প্রথমেই প্রস্থ ধরে নিতে হবে। মনে করো বাগানটির প্রস্থ y মিটার। তো এখানে কিন্তু বলাই আছে, আবার চলক ধরে নেওয়াই আছে যে মনে করো বাগানটির প্রস্থ y মিটার। তাহলে বাগানটির প্রস্থ যদি y মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত হবে? প্রস্থ যদি y মিটার হয় দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণ। তার মানে প্রস্থ y কে 2 দ্বারা গুণ করলে আমরা দৈর্ঘ্য পাবো 2y। তাহলে প্রস্থ হলো y এবং দৈর্ঘ্য হলো 2y। তাহলে পরিসীমা কি হবে? আমরা তো জানি যে আয়তাকৃতি বাগানের পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 × দৈর্ঘ্য হচ্ছে 2y এবং প্লাস প্রস্থ হচ্ছে y, প্রস্থ হলো y। তো এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে দেখো, 2 × 2y এর সাথে যদি আমরা একটা y যোগ করি তাহলে কত হবে? 3y। এখন আমরা 3y এর সাথে 2 কে যদি আমরা গুণ করি তাহলে পাবো 6y। তো এটি হচ্ছে আমাদের আয়তাকৃতি বাগানের পরিসীমা। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে আয়তাকৃতি বাগানের পরিসীমা এটাকে যদি আমরা বীজগাণিতিক রাশির মাধ্যমে লিখি, আমি তোমাদের সমাধান করে দেখালাম যে 6y, কিন্তু এটার যদি বীজগাণিতিক রাশি দেখাই তাহলে কি হবে বলো তো? বীজগাণিতিক রাশি দেখালে এটা হবে 2 × 2y + y। এটা হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।